কম্পারেটিভলি আপনারা অনেক ইয়াং। এবং শামীম ভাই যখন বলছিলেন যে 2-4 জন আর্জেন্ট নাম বলেন, আপনারা যখন আমার নাম বলতে পারলেন না, এটার মানে কি? এটার মানে হচ্ছে একটা সময় আমার এটা হলে মন খারাপ হইতো, এখন আর মন খারাপ হয় না। আমি আপনাদেরকে একটা গল্প বলি। ধরেন সুন্দরী প্রতিযোগিতা হয় না, এখন ধরেন ধরেন লাক্স চ্যানেল আই সুপারস্টার অথবা অন্য কোনো প্রতিযোগিতা, মিস ইন্টারন্যাশনাল সামথিং কিছু একটা। ওই ভদ্র মহিলা যিনি চ্যাম্পিয়ন হন, উনি কি ওই দেশের সবচেয়ে সুন্দরী নারী? কেন না? উনি তো চ্যাম্পিয়ন। কেন না? কি মনে হয় আপনার? মাথা নাড়ালেন কেন? উনি সুন্দরী না? আচ্ছা, মানে উনি আসলে জিনিসটাকে বিউটিতে ফেলতে চান না, উনি অন্যান্য, মানে এটা আসলে হয়ে গেছে কি, মানে ধরেন শুধু রূপে থাকলে ভালো হয়। আপনি যদি আরো অনেক ভাই এখানে তো বিয়ে শাদীর কথা হচ্ছে না যে আমার রূপ ছাড়া আর অনেক কথা লাগবে। তো আপনারা আমাকে বলেন, যিনি চ্যাম্পিয়ন হন উনি ওই দেশের সবচেয়ে সুন্দরী নারী, এটা কি সত্যি? কেন না? কারেক্ট। কারণ উনি হচ্ছেন যারা পার্টিসিপেট করেছেন, রেজিস্ট্রেশন করেছেন, প্রসেসের মধ্যে এসেছেন, তাদের মধ্যে হয়তো সবচেয়ে সুন্দরী। তার এর বাইরে অনেকেই পার্টিসিপেট করেন, এর মধ্যে অনেকে আছেন সুন্দরী। সো আমি ওভাবেই আনন্দ নেওয়ার চেষ্টা করছি যে আপনারা আমার রেডিও শো শোনেন নাই, বাট অনেকেই শুনেছে। বাট এনিওয়েজ, সো ওকে, আমরা কি একটু প্রেজেন্টেশনটা স্টার্ট করব? রাইট, লুক, আজকের আলাপটা মানে দেখেন, একটু পরে তো সার্টিফিকেট পেয়ে গিয়ে তারপর বাসায় চলে যাবেন। এখানে তো আসলে কাজ শেষ না। কালকে থেকে হয়তো নতুন করে চিন্তা ভাবনা করবেন আপনি সাংবাদিক হবেন কিনা, আপনি মিডিয়াতে ক্যারিয়ার করবেন কিনা, সাংবাদিক হলে কি ধরনের সাংবাদিক হবেন, খালি কি নিউজ প্রেজেন্টার হবেন নাকি আসলে ব্যাক এন্ডে কাজ করবেন, রাইট? অনেকগুলো ব্যাপার আছে। সারাদিন ধরে গতকালকে এবং আজকে ধরে আপনারা অনেক কিছু শিখেছেন। আমরা আজকে খুব স্পেসিফিক একটা ব্যাপার নিয়ে আলাপ করব, যে নিজেকে কিভাবে আসলে সেল করতে হয়। এখন আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, হায় হায় আমি কি নিজেকে বেচে দিব? ব্যাপারটা আসলে এরকমই। আমরা কেউ কারো মেধা বিক্রি করি, অথবা সময় বিক্রি করি, অথবা অন্যান্য যে যোগ্যতাগুলো আছে সেগুলো সেল করি। আপনারা যারা সাংবাদিক হইতে চান, নট নেসেসারিলি অবশ্য আজকের আমি যে সেকশনটা নিব এটা যে সবার জন্যই, যারা সাংবাদিক হইতে চান তাদের জন্য শুধু ইম্পর্টেন্ট, ব্যাপারটা এরকম না। আপনাদের এখানে সবাই সাংবাদিক হবেন না, লেটস বি অনেস্ট। আপনাদের এক একজনের এক এক রকম ক্যারিয়ার হবে। এই ক্যারিয়ারের জন্য আপনি একটা প্রসেসের মধ্য দিয়ে যাইতে হবে চাকরিটা পাইতে হইলে। এর মধ্যে প্রথম ধাপ, আমাকে চাকরিতে নেন। এই কথাটা আপনি সবার কাছে গিয়ে বলতে পারবেন না, কিন্তু আপনার হয়ে একটা কাগজ যেতে পারবে, ওটাকে সিভি বলে। ওকে, ওই সিভিটা কিভাবে আসলে তৈরি করতে হয়, ওটার গ্রামারটা কি, কিভাবে তৈরি করলে যিনি আমার সিভিটা দেখবেন তিনি সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা বেশি, সেটা নিয়ে আমরা আলাপ করব। এন্ড দেন তারপরের স্টেপটা হচ্ছে আপনাকে একটা ইন্টারভিউর মধ্যে দিয়ে যেতে হয়। মিডিয়ায় অনেক সময় অডিশন বলে একটা ব্যাপার আছে যেখানে নানান রকম টেস্ট হয়। সো আমরা যেই চাকরি করি এই দুটো জিনিস, এই দুটো ধাপ আমাদেরকে পার করতে হবে। এখন ধরেন নিজেকে বেচতে হইলে, ধরেন আমি যদি আপনাদেরকে শেখাতে চাই যে কিভাবে আপনি নিজেকে সেল করবেন, তার আগে আমি আপনাদের কাছে নিজেকে সেল করা উচিত, সো দ্যাট আপনারা বুঝেন যে এই লোকটা কথা শুনলে হয়তো কাজ হবে। চলেন আমি আমার সম্পর্কে একটু দেখাই। বিশাল সিভি। আমি চাকরি শুরু করেছি 2010 সালে। মানে বিশাল বলতে আমার নিজের কাছেই বিশাল মনে হয়। অলরাইট, এনিওয়েজ, সো আমি চাকরি শুরু করি 2010 সালে। তার ওই সময়টাতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমি ফাইন্যান্সে অনার্স করেছি, ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে মাস্টার্স করেছি অন মার্কেটিং। দেন 16 সালের মানে 10 থেকে 16 পর্যন্ত আমি রেডিওতে চাকরি করেছি। তারপরে 16তে আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ঢুকলাম, অ্যান্ড দেন হচ্ছে 1 মাসের মাথায় ছেড়ে দিয়ে ব্যাটে জয়েন করলাম। এখন আমার দায়িত্ব হচ্ছে এক্সটার্নাল কমিউনিকেশনস। এর বাইরে আমি শুধু চাকরিই করি না, আমি এর বাইরে আরো কিছু কাজ করি, যেমন আজকের এই ক্লাসটায় আসা আমার অন্যান্য কাজেরই একটা অংশ। ইনস্টিটিউট অফ জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া বলে একটা ইনস্টিটিউট আছে, আই এম ওয়ান অফ দ্য ট্রাস্টি ওভার দেয়ার। আমি একটা সোশ্যাল অর্গানাইজেশনের ফাউন্ডার। এগুলো চাকরি এবং পড়াশোনার পাশাপাশি করেছি। এর বাইরে আপনারা যেমন আজকে আইজিসির এই প্ল্যাটফর্মে ট্রেনিং নিয়েছেন, আমি এই ট্রেনিং গুলো নিয়েছি বিবিসির আন্ডারে, কিছু ভয়েস অফ আমেরিকার আন্ডারে, দেশের বাইরেও যাওয়ার সুযোগ হয়েছে আমার মিডিয়া ট্রেনিং এর জন্য। আই ওয়াজ রিয়েলি ব্লেসড এনাফ যে স্টেশনের জন্য বা যে প্রতিষ্ঠানের জন্য আমি কাজ করতাম ওরা প্রচুর ট্রেনিং দিত। সো ইয়া, মোটা দাগে এই হচ্ছে আমি। পার্সোনাল লাইফে আই এম ম্যারিড
এখনো কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, আপনারা দোয়া করেন। অলরাইট, চলেন আমরা পরেরটায় যাই। এর বাইরে রিসেন্টলি বলতে 10 মাসের মতো আই হ্যাভ স্টার্টেড মাই ওন পডকাস্ট। আপনাদের পডকাস্ট সম্পর্কে কিছুটা ধারণা থাকার কথা আপনাদের জেনারেশনের। সো আমি পলিটিক্স নিয়ে কথা বলি, আমি বিজনেস নিয়ে কথা বলি। এর বাইরে যারা খুব সাকসেসফুল মানুষ, যাদের গল্প শুনলে আমি অনুপ্রাণিত হওয়ার কথা, তাদেরকে নিয়ে কথা বলি। সো আমার নামটা আমার খুব পছন্দ, ওই নামেই চিন্তা করছি যে আগডুম বাগডুম নাম না দিয়ে নিজের নামে নাম। ওকে, সো ইটস কল্ড সালমানস শো। ইউটিউব, ফেসবুক দুটোতেই আছে। ইফ ইউ গেট টাইম, আই উড রিকোয়েস্ট ইউ টু লুক ইনটু ইট। যদি কোথাও কোনো সাজেশন থাকে, প্লিজ রিচ মি আউট যে ভাই এটা ভালো লাগে নাই, ওটা ভালো লেগেছে। অলরাইট, চলেন মুভ করি। থ্যাংক ইউ। আমার সম্পর্কে কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? বলেন। জি। ওকে, আমি যখন শুরু করি তখন আমাকে আলু বলা হতো। আলু কেন? কারণ সব তরকারিতে দেয়া যায়। তো আমাকে ধরেন আগের দিন ডিসাইড করা হতো পরের দিন কোন আর যে আসবে না, আমাকে ওই শো দিয়ে দেওয়া হতো। সো দিস ইজ হাউ আই স্টার্টেড। ইয়া, আই এম শিওর আপনারাও যখন চাকরি বাকরি করবেন এই স্ট্রাগলের মধ্য দিয়ে আপনারা যাবেন। শেষে আমার নিজের নামে একটা শো ছিল, সালমানস শো ছিল। এন্ড ফাইনালি আই এম ভেরি প্রাউড টু বি আ পার্ট অফ রাতভর গান, যেটা আর জি নীরব ভাই করতেন। পরে উনি চলে গেলেন, দেন হচ্ছে আমাকে দেওয়া হলো। 13, 14, 16 এই 3 বছর আমি রাতভর গানই করেছি, ইফ আই এম নট রং অ্যাবাউট দ্য টাইম। 16 সালে এপ্রিলের 7 তারিখ। হ্যাঁ, গ্রেট। মানে এই আলাপটা আমার আসা উচিত ছিল। থ্যাংক ইউ। অলরাইট, আমাকে একটা জিনিস বলেন, আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন এরকম কেউ আছেন এখানে? নো। মাস্টার্স পাশ করে ফেলেছেন এমন কেউ আছেন? না। তার মানে মোটামুটি আপনারা অনার্স মাস্টার্স এই লেভেলেই পড়ছেন। ভেরি গুড। অনার্সে কয়জন একটু হাত তুলবেন? ওকে, ভুল হয়েছে। মাস্টার্সে কয়জন এটা জিজ্ঞেস করা উচিত ছিল। 2 জন। ওকে, সো মোটামুটি আপনি হয়তো মাঝামাঝি একটা জায়গায় আছেন। গ্রেট। আমি যখন আসলে রেডিও ছাড়ি তখন আপনারা হয়তো স্কুলে পড়তেন। দ্যাটস ওকে, দ্যাটস ওকে। অলরাইট, চলেন শুরু করি আজকের আলাপটা। পরেরটায় যাই ভাইয়া, পরেরটায় যাই। সিভি নাই এরকম কেউ আছেন? জীবনে বানাইনি, দেখিনি, শুনিনি, বুঝিনি। সিভি নাই। ইটস ওকে টু বি অনেস্ট। ক্লাসরুমে অনেস্ট হওয়া ভালো যে ভাই আমার সিভি নাই। ইটস ওকে, গুড। আপনাকে আমার ভালো লেগেছে। আর কেউ সিভি নাই? সাবাস। সিভি নাই, আমার নিজের সিভি বানানো নাই, এরকম কেউ আছেন? 1, 2, 3, এই 4 জন না? আপনি হাত তুললেন। ওকে, গ্রেট। বাকিদের সিভি আছে। তাইলে যাদের সিভি আছে, তাইলে আমরা কি শিখবো? আমরা শিখবো আমাদের যে সিভিটা বানানো আছে এটা ঠিক হয়েছে কিনা। ওকে, যদি এমন কিছু হয় আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে না এটা ঠিক, ভাইয়া আপনি উল্টা বলতেছেন, প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড ডিবেট। কারণ আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে চাই। ইটস ওকে, এমন হইতেই পারে যে আপনি আমার চেয়ে কোনো একটা জিনিস বেশি জানেন। নো প্রবলেম। আপনার লজিকটা দেন, আমার লজিকটা শুনে নেন, দেন যেটা আপনার ভাল লাগে। কারণ আপনার হয়ে আপনার নামে একটা কাগজ যাবে, আপনি বেস্ট জাজ কি কাগজে লিখতে চান, তাই তো? আমার দায়িত্বের জায়গাটা হচ্ছে আপনারে কিছু পরামর্শ দেয়া যে এটা রাখা উচিত, এটা রাখা উচিত না। ওকে, সো যারা সিভি তৈরি করেন নাই যে 4 জন, তাদেরকেও সহ বাকিদেরকে একটু বলি। সিভি বানাইতে হইলে দেখেন স্লাইডে কিছু জিনিসপত্র আছে। খুব ভালো হয় আপনারা স্লাইডে যা আছে এগুলো না লিখলে, কিন্তু কিছু জিনিস আমি নিজেই বলবো লিখতে। কেন? কারণ আপনারা যদি চান এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে আমি পাঠিয়ে দিব। অলরাইট, সো দ্যাট আপনারা বেনিফিটেড হন যদি কখনো মনে হয় যে না এটা দেখে দেখে একটু শিখতে হবে। কুল। সো এটা লেখার দরকার নেই, একটু বোঝার চেষ্টা করেন ভাই আসলে কোন জায়গা থেকে আসছি। অলরাইট, ওকে। সো সিভিতে একদম বাম পাশ থেকে যদি শুরু করি, একটা ফর্মাল লুকিং ছবি লাগে, তাই না? এই ফর্মাল লুকিং ছবি মানে কি, এটা নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু ধারণা আছে, কিছু ঠিক কিছু ভুল। আমরা একটু পরে এক্সাম্পল দেখব। এর বাইরে থাকে মাঝামাঝি যদি দেখেন কন্ট্যাক্ট। আপনি একটা কাগজ দিলেন, আপনার সাথে যোগাযোগ করতে হবে না আপনার পছন্দ হলে, সেটার জন্য নাম দিতে হয়, ঠিকানা দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, ইমেল আইডি দিতে হয়। কারেক্ট? অলরাইট। লিঙ্কডইন আইডি থাকলে ভালো। লিঙ্কডইন আইডি সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তাদেরকে আজকে আর আমি আসলে সময় কুলাবে না, ইউটিউবে 10 মিনিটের একটা ভিডিও দেখে নিলেই হবে হোয়াট ইজ লিঙ্কডইন। ওকে,
জাস্ট অ্যানাদার সোশ্যাল মিডিয়া যেটা প্রফেশনালসরা ব্যবহার করে। আপনারাও তো প্রফেশনাল হইতেই চান নাকি? সো লিঙ্কডইন আইডি থাকাটা ইটস আ ভেরি গুড প্ল্যাটফর্ম। যদিও সাংবাদিকরা কম ব্যবহার করে, সাংবাদিকরা অনেক বেশি ব্যবহার করে এরকম না, বাট সাংবাদিকতার জন্য আপনার এমন অনেককে রিচ আউট করতে হতে পারে যাদেরকে আপনি খুব সহজে লিঙ্কডইনে পাইতে পারেন। ওকে, ইটস আ প্রফেশনাল সাইট। আমি আর ডিটেইলে গেলাম না। ইটস জাস্ট লাইক ফেসবুক, লেটস বি অনেস্ট, ইটস জাস্ট লাইক ফেসবুক আর সোশ্যাল মিডিয়া, কিন্তু এটা প্রফেশনাল কথাবার্তা হয়, আগডুম বাগডুম কথা হয় না। আমি অমুক জায়গায় গিয়েছি, আমার মন খারাপ হয়েছে, আমার অনেক ভালো লেগেছে, এই সমস্ত কথা হয় না, খুবই প্রফেশনাল আলাপ হয়। ধরেন আজকে আমি এখানে ক্লাস নিতে এসেছি, আমি সেইটা হয়তো ওখানে দিব যে দেখো আমি মেন্টর হিসেবে আইজিসির সাথে আছি, এরকম একটা ছবি দিব, এটা আমার প্রফেশনাল জার্নিতে হেল্প করবে। কিন্তু ধরেন আমি আমার ওয়াইফ নিয়ে সন্ধ্যার সময় একটু ঘুরতে গিয়েছি, ওটা হয়তো আমি ফেসবুকে দিব। সো এরকম কিছু ডিফারেন্স আছে। অলরাইট, ওকে, ডিটেলসে যাই। ছবি দিলাম, নাম ঠিকানা দিলাম, তারপরে আরো ডিটেইলে বলতে হয় ওই মানুষটা আমাকে কেন নিবে। প্রথম কথাটা হইল ডিটেলসের ওপেনিং স্টেটমেন্ট। ওকে, দিস ইজ আই উড সে দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট। ওপেনিং স্টেটমেন্ট আবার কি? আপনারা আপনাদের সিভি যাদের আছে তারা ক্যারিয়ার অবজেক্টিভ লেখেন না? আমি 5 বছর পরে কোথায় যেতে চাই, 10 বছর পরে কোথায় যেতে চাই। আধুনিক সিভিতে ক্যারিয়ার অবজেক্টিভের চেয়ে ওপেনিং স্টেটমেন্ট লিখতে হয় এবং 3 থেকে 4 লাইনে বলতে হয় আপনাকে আসলে কেন নিব। আপনার স্কিলগুলোর কথা বলতে হয়, স্পেসিফিক্যালি আপনার যেই যোগ্যতাগুলো আছে বলে আপনি মনে করেন এই চাকরিটা পাওয়ার জন্য, এগুলোকে ছোট্ট করে নিয়ে আসতে হয়। আমরা একটু পরে এক্সাম্পল দেখব, তখন হয়তো আপনাদের মোর ক্লিয়ার হবে। দেন কোর কম্পিটেন্সি বা স্কিল। এক একটা চাকরির জন্য এক এক রকম স্কিল লাগে, তাই না? তাই তো, সাংবাদিকতার জন্য একরকম স্কিল লাগে, আমরা যারা কর্পোরেটে চাকরি করি তাদের জন্য একরকম স্কিল লাগে, যারা আর্মিতে চাকরি করে তাদের আরেক রকম স্কিল লাগে। সো সিভিতে আপনি উল্লেখ করবেন যেই চাকরির জন্য আপনি অ্যাপ্লাই করছেন ওই চাকরির সাথে রিলেটেড কোন কোন স্কিলগুলো আপনার মধ্যে আছে। ক্লিয়ার? এগেইন আমরা একটু পরে এক্সাম্পল দেখব। থার্ড, এক্সপেরিয়েন্স। ব্র্যাকেটে দেখেন ইফ এনি। আপনারা যারা অনার্সে পড়ছেন বা মাস্টার্সে পড়ছেন, আমি আশা করি না আপনাদের খুব একটা এক্সপেরিয়েন্স থাকবে, কিন্তু আমি যেটা আশা করি আপনাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে রিলেশন থাকবে, আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করবেন। এক্সপেরিয়েন্স আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পার্থক্য কি? এনি আইডিয়া? উনি বলছেন যে এক্সপেরিয়েন্স হচ্ছে আমি যদি কোথাও পার্ট টাইম জব করি আর বিভিন্ন ক্লাবের সাথে যদি থাকি, কালচার ক্লাব, ডিবেটিং ক্লাব, এগুলো হলো আমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। একটা থাম্বনেল হইলো এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যেটা করে আমি বেতন পাই, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হচ্ছে যেটা করে ভাই আমি বেতন পাই না, সর্ট অফ ভলান্টিয়ার কাজ। হয়তো কিছু ভাতা টাতা থাকতে পারে, ওগুলো আসলে খুব বলার মতো কিছু না। ওকে, মানে ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। টিউশনি করলে এটা কি সিভিতে লেখা যাবে কিনা? পয়েন্টটা হলো যদি আপনি টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান, ধরেন কোনো একটা স্কুলে বা কোনো একটা কলেজে আপনি টিচার হিসেবে অ্যাপ্লাই করতে চান, মেবি আপনার এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে। এটা তখন আপনি অবশ্যই এক্সপিরিয়েন্স হিসেবে দেখাবেন, এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, এটা করলে বেতন পাওয়া যায়। কিন্তু এই যে টিউশনি করছেন আপনি, এটা করে প্রবাবলি আপনি কর্পোরেট চাকরি পাবেন না, মানে এটা দেখায় কর্পোরেট চাকরি পাবেন না, আমি এটা বলতে চাচ্ছি। সিভিতে আপনি এটা দেখায় মিডিয়া চাকরি পাবেন না। ক্লিয়ার? আমি সবসময় যারা অনার্সে পড়ছেন, খুব ভালো হয় যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছেন, আপনাদের হাতে সময় আছে, প্লিজ কোনো না কোনো এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলোর সাথে জড়ান। হয় ডিবেটিং ক্লাবে যান, না হলে কালচারাল ক্লাবে থাকেন, না হলে আমি জানি না কোনো একটা সোশ্যাল অর্গানাইজেশনে কাজ করেন। এগুলো আপনাকে একে তো সিভি লিখতে তো ভারী করবেই, পাশাপাশি বেশ কিছু যোগ্যতা তৈরি করবে যেগুলো ক্লাসরুমে শেখায় না। ধরেন ধরেন আমরা মাঝে মাঝে নাটক সিনেমা দেখি না, যেখানে নায়ক পথ শিশুদেরকে খাওয়ায়, হ্যাঁ তাই না? এবং এটা দেখে নায়িকা পটা যায়।
মানে হয়তো এগুলো তো নাটকে দেখায়, আমি জানি না এগুলো হয় কিনা, আমি এগুলো করে কখনো ট্রাই করি নাই, বাট এনিওয়েজ নাটক সিনেমা যেহেতু দেখায় কারোর কারোর সাথে হয়েছে। ওকে, আসেন, এইটা একটা সোশ্যাল ওয়ার্ক, তাই না? এই কাজটা করতে হলে একটা মানুষকে 10টা মানুষকে যদি বসায় খাওয়াইতে চান প্রতি সপ্তাহে, পয়সা লাগবে না? আপনার কাছে পয়সা আছে? আপনি তো চাকরি করেন না, রাইট? সো কারো না কারোর কাছে যাইতে হয়, যাদেরকে ডোনার বলে, তাদেরকে গিয়ে একটা প্ল্যান দেখাতে হয় না যে আমি আপনার কাছ থেকে এই টাকাটা চাই কারণ এটা দিয়ে এই 10টা শিশুকে আমি খাওয়াবো, কারেক্ট? ওকে, সো টাকাটা নিয়ে আসলেন এবং আনার সময় আপনাকে একটা পিচ দিতে হয় না ওই মানুষটাকে বোঝানোর জন্য, এবং সেই মানুষটা, আপনি হয়তো 10 জনের টাকা চাইছেন, উনি আপনাকে 8 জনের টাকা দিয়ে বলছে যে ভাইয়া এর মধ্যে সারো। আপনাকে তখন চিন্তা করতে হয় আমি কোন জায়গায় গেলে 10 জনের মতো মানুষ পাবো, যেখানে 50 জন হয়ে যাবে না। বাংলাদেশে তো আসলে দ্যাটস আ রিয়েলিটি। আমি জানি না কখনো আপনারা এরকম ফেস করছেন কিনা। আমি তখন ইউনিভার্সিটিতে যখন পড়ি, রেডিওতে কাজ করতাম। সো একদিন মনে হয়েছে যে ঈদের ঠিক আগের রাতে, চাঁদ রাতে আমিও কিছু দান করব। ছোটবেলায় দেখছি আব্বা করেন, তা আমিও কিছু দান করব। বেইলি রোডে ওয়ালেট খোলার পরে দেখলাম কাড়াকাড়ি শুরু হয়ে গেল, মানে অসংখ্য মানুষ চলে আসছে। এনিওয়েজ, গল্পটা হইলো যে আপনি ধাপে ধাপে শিখবেন কিভাবে। সো প্রথমে পিচ দিলেন ডোনারকে, ডোনার আপনাকে এনাফ টাকা দিল না, দেন আপনাকে প্ল্যান করতে হয় এই কম টাকার মধ্যে বেস্ট কোয়ালিটি ফুড আমি কিভাবে অ্যারেঞ্জ করব। দেন আপনাকে সোর্সিং করতে হয়, ওই খাবারটা নিয়ে এসে কোনো একটা প্যাকেজিং করতে হয়, কাউকে দিয়ে রান্না করাইতে হয়, অ্যান্ড দেন এটা ওই লোকটার হাতে তুলে দিতে হয়। এবং সেই খাবারটা মানে কোথায় রান্না করবেন আর কোথায় ডেলিভার করবেন, এর মাঝখানে সময় যত বেশি হবে খাবারটা তত নষ্ট হতে থাকবে। এই যে পুরো সাপ্লাই চেইনটা আপনারা বুঝাইলাম, এই অভিজ্ঞতা আপনি কই থেকে পাইতেন যদি অ্যাকচুয়াল আপনি সোশ্যাল অর্গানাইজেশনগুলোতে কাজ না করেন, রাইট? এগুলো আপনাকে লিডারশিপ বিল্ড আপ করবে, এগুলো আপনার মধ্যে সফট স্কিল বিল্ড করবে। ক্লিয়ার? সো যাদের হাতে সময় আছে, যারা মাস্টার্সে পড়ছেন তাদের হাতেও সময় আছে বলে আমি মনে করি সোশ্যাল ওয়ার্ক করতে, এবং আমি এখনো সোশ্যাল ওয়ার্ক করি, সো এটার জন্য বয়স লাগে না। কিন্তু যারা অনার্সে পড়ছেন, প্লিজ 4 বছর 5 বছর পরে ভাইয়া আমার সিভিতে লেখার কিছু নাই পড়াশোনা ছাড়া, এইটা খুব হতাশাজনক। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার? ওকে, এইটুক পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? কিছু জানতে চাই, বলেন আপু। হ্যাঁ, হুম 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 কারেক্ট, কারণ এটা করে আপনাকে বেতন দেয় না, এই জন্য এক্সপিরিয়েন্স হবে না। কুল, আচ্ছা। দেন ট্রেনিং, আপনারা যে এখন একটা 2 দিন ব্যাপী কর্মশালা করছেন, দিস ইজ পার্ট অফ দ্য ট্রেনিং। কোন একটা চাকরি করতে হলে কিছু স্পেসিফিক ট্রেনিং লাগে। সে আপনি নিউজ প্রেজেন্টার হতে চান, ক্যামেরার সাথে আপনাকে কমফোর্টেবল হইতে হয়, ওখানে একটা প্রম্পটারের মতো থাকে, সেই প্রম্পটার দেখে দেখে পড়তে হয়, কিছু গ্রামার আছে না, এই ধরনের জিনিসপত্র আপনারা যেখান থেকে ট্রেনিং নিবেন সেগুলো সিভিতে মেনশন করবেন, সো দ্যাট যিনি সিভি দেখছেন তিনি দেখবেন যে আচ্ছা 10টা সিভির মধ্যে 2টা লোকের ট্রেনিং আছে, আমি এদেরকে একটু প্রেফারেন্স দেব। ক্লিয়ার? সবাই তো রেডিমেড লোক চায়, মানে লেটস বি অনেস্ট। ইয়া, সো আপনার জন্য যেহেতু চাকরি করে এক্সপিরিয়েন্স পাওয়া সম্ভব না, কারণ আপনি পড়ছেন, কিন্তু ট্রেন্ড হওয়া সম্ভব, তাই তো? কুল। দেন এডুকেশনস, এডুকেশনে শেষ দুটো এডুকেশন দিবেন, মানে শেষ দুটো ধাপ। সে আপনি অনার্সে পড়ছেন, তাহলে অনার্স আর ইন্টারমিডিয়েট দিবেন। স্কুলে জেএসসি, পিএসসি, এসএসসি আরো কি কি আছে না আপনাদের, এগুলো ধরেন আপনি ওই যে অনেকে বলে যোগ করতো আর কি, আমি জানি না এই সমস্ত যোগ আপনারা শুনছেন কিনা, আমাদের সময় আমরা এই সমস্ত যোগ শুনতাম এবং হাসতাম। বলতো উনি ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিভাবে? ক্লাস 1-এ ওনার রোল নাম্বার 1 ছিল। সো ক্লাস 1-এ আপনার রোল কত ছিল, আর ক্লাস 5-এ আপনি জেএসসি না পিএসসি দিয়ে কি পাইছেন, এটা আসলে এখানে উল্লেখ করার দরকার নাই। এবং মিডিয়াতে অনেস্টলি স্পিকিং আপনার রেজাল্ট কি, এইটা দেখে কেউ আপনাকে জাজ করে না, দেখে আপনার মধ্যে স্কিল কি আছে, আপনি ট্রেন্ড কিনা। ঠিক আছে? ওকে, আগাই। শেষে হচ্ছে রেফারেন্স, জিনিসটা গুরুত্বপূর্ণ। আমি চাকরি করতে চাই, আমাকে যেন মানুষ মনে করে এই মানুষটা হাওয়া থেকে আসে নাই, এর 2টা ভালো লোক চিনে। এই 2টা ভালো লোক কারা, এটা সিভিতে রেফারেন্স হিসেবে দিতে হয়। এখন প্রশ্ন থাকে অনেক সময় আপনাদের যে
আমি কি মিডিয়ার মানুষজনের রেফারেন্স দিব? নট নেসেসারিলি, দরকার নাই। শিক্ষক হতে পারেন, উনি একজন ব্যাংকার হতে পারেন, উনি একজন কর্পোরেট চাকরিজীবী হতে পারেন, উনি একজন সরকারি কর্মকর্তা হতে পারেন, ভালো জায়গায় আছেন, এরকম দুইটা মানুষ আপনাকে চিনলেই হইল। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে আমরা আমাদের রেফারেন্সদেরকে জানাই না যে আপনার নামটা আমি সিভিতে দিচ্ছি। বুঝছেন? মানে ধরেন আপনি আমাকে চেনেন, এখন আমি একটা কর্পোরেট কোম্পানিতে ভালো পজিশনে কাজ করি, আপনি আমার নাম্বারটা পাইলেন, ধরেন আমার কাছ থেকে কার্ড নিলেন, পাইলেন, আপনি আমাকে বললেনই না আমার নামটা আপনি ওখানে দিয়েছেন। এখন ধরেন প্রতিষ্ঠান থেকে যদি আমাকে ফোন করে যে এই প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে দিয়েছেন সিভিটা, যে অমুককে চিনেন, আমি বললাম ভাই আমি চিনি না, এটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে না। সো যাকেই রেফারেন্স হিসেবে দিচ্ছেন মেক শিওর উনি জানেন আপনি ওনার নামটা ব্যবহার করছেন। ঠিক আছে, কুল, আগাই। আমরা একটা একটা করে দেখবো এবার, একটু দ্রুত যাব সময় স্বল্পতার কারণে, বাট অফকোর্স ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ লেট মি নো। বলছিলাম না ফর্মাল পিকচার, আগে আমরা ফর্মাল পিকচার হিসেবে কি দিতাম? পাসপোর্ট সাইজের ছবি, ক্যামেরার দিকে তাকায় থাকতাম কটমট দৃষ্টিতে, কোনো রকম হাসাহাসি বন্ধ, তাই না? ওই লোকটা এসে আমাদের মাথা ঠিক করে দিত। আমি আমার জীবনে মানে ধরেন ঠিক মতো মাথা রাখতেই পারি নাই, এইভাবে বসাইতো এবং বলতো এই অন্যদিকে তাকাবেন না, এইভাবে তাকান, মাথা ঠিক করেন, রাইট? আপনারা যদি মিডিয়াতে কাজ করতে চান তাহলে অফকোর্স মানে মিডিয়া মানে কি, মানে ভাই লেটস বি অনেস্ট, মিডিয়াতে দেখতে সুন্দর হইতে হবে। এই সুন্দর মানে কি? নিজেকে পরিপাটি করে উপস্থাপন করতে হবে। এর মানে সাদা কালো চুলওয়ালা চুল ছাড়া বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আপনি নিজেকে পরিপাটি করে উপস্থাপন করতে পারছেন কিনা। কারণ অন ক্যামেরা আমরা অপরিচ্ছন্ন লোকজনকে পছন্দ করি না। সো আপনি যখন একটা ছবি তুলছেন, এটা একটা প্রফেশনাল স্টুডিওতে ছবিটা তুলবেন এবং এই যে স্টাইলগুলো আছে এগুলো মেনটেন করবেন। ছেলেদের জন্য অফকোর্স তাই স্যুট, এখন তো ভালো স্টুডিওগুলোতে আসলে এগুলো ফ্রিতেই পাওয়া যায়, মানে ওখানে গেলেই আপনার সাইজ অনুযায়ী একটা পরে ফেলতে পারবেন। মেয়েদের জন্য এখানে আসলে অনলাইনে বাংলাদেশের মেয়েদের এক্সাম্পল পাওয়া যায় নাই, বাট অফকোর্স বাংলাদেশে যারা আমরা চাকরি করি মেয়েদের জন্য পোশাকের কোনো স্ট্যান্ডার্ড নাই। আপনারা আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা বেশ স্ট্যান্ডার্ডাইজ পোশাক পরেন। মিডিয়াতে আমি বলবো শাড়ি পরে ছবি তুলতে পারেন, আপনারা এখন যেটা পরে আছেন সেটাই পরতে পারেন, বাট এক্সট্রিম কোনো জুয়েলারি পরবেন না। মানে বিয়ে বাড়ি আর চাকরি এক জিনিস না, এইটা খালি মাথায় রাখলেই হবে, বাকিটা আই গেস আপনাদের ইউ আর ম্যাচিওর এনাফ। অলরাইট, কুল। আরো কিছু এক্সাম্পল আছে বোধহয়, একটু যাও। ওকে, যেহেতু এই স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, সো আপনারা এগুলো দেখে নিয়েন এবং তারপর ওই অনুযায়ী ছবিটা তুলেন। ব্যাকগ্রাউন্ডটা আগের মতো ব্লুইশ হয় না, এখন সাদা হয়, প্লেন হোয়াইট হলে ভালো। ওকে, আগাই ভাইয়া, থ্যাংক ইউ। ছবির নিয়ে আলাপ শেষ, ছবি নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। এবার আসেন কন্ট্যাক্টস। সো ফর্মাল নাম দিবেন, যেটা আপনার এনআইডি তে আছে ওই নামটা দিবেন। ভ্যালিড ফোন নাম্বার দিবেন। অনেক সময় এই ফোন নাম্বারটা নিয়ে একটা কথা বলা উচিত। দেখেন অনেক সময় যেটা হয় আমাদের মেয়েরা, জানি না আমাদের সময় এটা হইতো, সেটা হচ্ছে যে নিজের নাম্বার দিত না, মায়ের বা বাবার নাম্বার দিত, কারণ মানুষ ডিস্টার্ব করতো, রাইট? এখনো যে করবে না এটা আসলে বলা সম্ভব না, কিন্তু আপনারা, আমার বিশ্বাস এই জেনারেশন বুঝে কিভাবে আসলে ডিস্টার্বিং কলসগুলো স্টপ করতে হয়, নিজের নাম্বার দিয়ে। ওকে, যদি ধরেন আপনি কনফিউজড এই ডিস্টার্বিং নাম্বারটা কেমনে কি করব, প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস। আপনার বাবা মা আছেন তাদের সাথে শেয়ার করেন, যদি বাবা মার সাথে কমফোর্টেবল না থাকেন ভাই বোনের সাথে শেয়ার করেন, কোনো একজন মেন্টরের সাথে শেয়ার করেন। ঠিক আছে, মানে লুক, আমাদের সীমাবদ্ধতা আছে, সেগুলো মেনেই চলতে হবে, আবার স্মার্টও হইতে হবে, এই জিনিসপত্রগুলো নেভিগেট করা জানতে হবে। কেমন? শেয়ার করলে কোনো অসুবিধা নাই। ওকে, থার্ড, ইমেল আইডি। আমরা এভাবে ইমেল আইডি খুলতাম, ধরেন আমার নাম সালমান, আমি খুলছি হচ্ছে রুদ্র, মানে হুমায়ুন আহমেদের কোনো একটা ধরেন চরিত্র দিয়ে আমি ইমেল আইডি খুলেছি। মেয়েরা অনেক সময় অ্যাঞ্জেল মারিয়া, অ্যাঞ্জেল সাদিয়া এগুলো নিয়ে খুলেছে না আইডি। আমি জানি না আপনারা খুলেন কিনা, আমি ধরে নিচ্ছি আপনারা করেন না, বাট যদি করে থাকেন প্লিজ নতুন একটা আইডি খুলবেন যেখানে নিজের ফর্মাল নাম সহ আছে। ক্লিয়ার? ওকে, এগুলো খুব ছোট ছোট জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ। যখন আমি সিভিতে দেখি ওনার নাম হচ্ছে ধরেন সালমান, উনি আইডি খুলেছেন রুদ্র নামে, তখন বিশ্বাস হয় না, আরে এই লোকটা এরকম কেন। ওকে, অলরাইট।
লিঙ্কডইন আইডি নিয়ে কথা বলেছি আমরা, এবার চলেন একটু ডিটেলসে যাই। ভাই একটু পরের স্লাইডে যাব। ওকে, সো ডিটেলসের নাম্বার 1 কি ছিল? ওপেনিং স্টেটমেন্ট। সো ওপেনিং স্টেটমেন্টের ফান্ডাটা কি? ওপেনিং স্টেটমেন্টের ফান্ডা হচ্ছে 3 থেকে 4 লাইনের মধ্যে আমার নিজেকে রিপ্রেজেন্ট করে বলতে হবে যে প্লিজ আমাকে নাও, আমি অন্যতম সেরা, এবং যে চাকরির জন্য আমি অ্যাপ্লাই করছি আই এম দি বেস্ট পারসন। যদি একজনকে নিতে হয় আমি সেই, এটাই তো লিখতে হবে। ওপেনিং স্টেটমেন্ট 3 থেকে 4 লাইন, কিছু গ্রামার আছে, চলেন আমরা একটু গ্রামার নিয়ে আলাপ করি। ফার্স্ট অফ অল, নো ইয়োর অডিয়েন্স। এটার মানে হইল কোথায় অ্যাপ্লাই করছি এবং কোন রোলে অ্যাপ্লাই করছি এটা জানতে হবে। আমি কি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাপ্লাই করছি, আমি কি একটা টেলিভিশনে অ্যাপ্লাই করছি, টেলিভিশনে অ্যাপ্লাই করলে কোন রোলের জন্য করছি, রিপোর্টার, মোবাইল জার্নালিস্ট নাকি নিউজ প্রেজেন্টার। আমি যদি পত্রিকায় অ্যাপ্লাই করি তাহলে পত্রিকায় কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছি এটা আমাকে জানতে হবে, কারণ এক একটা পজিশনের এক এক রকম স্কিল সেট লাগে, সেটা আমার ওপেনিং স্টেটমেন্টে গুছিয়ে লিখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? গ্রেট। সেকেন্ড, স্টার্ট উইথ আ পাওয়ারফুল ওপেনার। এর মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করতে লাগবে, যেন শুরুতেই মনে হয় যে বাহ আমি তো একেই খুঁজছি, এরকমই একটা মানুষকে খুঁজছি। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো, তখন হয়তো আরেকটু ক্লিয়ার হবে যে পাওয়ারফুল ওপেনার মানে কি। থার্ড, আপনার স্কিল কথা বলবেন, শোকেজ ইওর স্কিল, কারণ দিন শেষে আপনার স্কিলের জন্যই প্রতিষ্ঠান আপনাকে চাকরি দিবে, অন্য কিছুর জন্য না। বুঝছেন? ফাইনালি কিপ ইট কনসাইজ, মানে 3 থেকে 4 লাইন, ম্যাক্স 3 লাইনও লেখা সম্ভব। পরের স্লাইডে যাওয়ার আগে আমি একটু জিজ্ঞেস করে নিই আপনাদেরকে, জার্নালিজমে পড়ছেন এরকম কেউ আছেন? আপনারা 2 জন, 3 জন, 4 জন, বাহ গ্রেট। ইউজুয়ালি আমি যাদের মানে সাথে এই মিডিয়া নিয়ে কথা বলি বেশিরভাগই নন জার্নালিজম থেকে আসেন। সো যারা জার্নালিজম থেকে পড়াশোনা করছেন তাদের জন্য আমার কাছে এখন এক্সাম্পলটা রেডি করা নাই, বাট নন মিডিয়া গ্র্যাজুয়েট যারা আছেন, যারা জার্নালিজমে পড়ছেন না, তাদের জন্য একটা ওপেনিং স্টেটমেন্ট আমার কাছে একটু পরে কিছু সাজেশন আছে। আমাকে একটা জিনিস বলেন তো, ধরেন হাতের 5 আঙ্গুল যে সমান না, এটা কি ভালো না খারাপ? কেন ভালো? ব্যালেন্স থাকে। আর কি থাকে? এই মিয়া হাত দিয়ে আপনি মন্দ ভালো কি বুঝেন? ধরেন হাতের 5 আঙ্গুল যদি সমানই হইতো তাহলে মন্দ ভালো বোঝা যেত না। আমি একই সাথে মানে যদি কার্যক্রমের জায়গা থেকে বুঝি, আমার পার্সোনালিটি যে আমি যখন রোখাটা নিচ্ছি একটা তো একটা ব্যালেন্সটা আমাকে তৈরি করে দিচ্ছে, কারণ সব আঙ্গুল যদি আমার একসাথে আমি একই ব্যালেন্সে আমার রোখাটা নিতে পারবো। আচ্ছা, মূল কথাটা আসলে এটাই, ভালো খারাপ অন্য আলাপ। হাতের কাজ কি? কোনো একটা কিছু গ্রিপ করা, তাই না? যদি 5 আঙ্গুল সমান হইতো আমরা হাতের যে গ্রিপের কাজটা বা হাতের যে কাজ সেটা ঠিক মতো করতে পারতাম না। 5টা 5 রকম, এটা একটা সৌন্দর্য, এটা একটা ভালো জিনিস, এটাকে ভদ্র ভাষায় বলে ডাইভার্সিটি, বৈচিত্র্য। আমরা এক একজন এক এক রকম, এক একজন এক একটা সাবজেক্টে পড়াশোনা করছি, এই বৈচিত্র্যটা মিডিয়ার জন্যও ভালো। ধরেন আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ আছেন যে লতে পড়েন, আছেন? ধরেন সমাজ বিজ্ঞানে পড়েন, এরকম কেউ আছেন? আচ্ছা, ধরেন ওনাকে দিয়ে কাজ কি মিডিয়ার? উনি তো মিডিয়া শেখেন নাই, কিন্তু সমাজের এমন নানান বিষয় আছে ওটা নিয়ে বিশ্লেষণধর্মী নিউজ করতে গেলে উনার পড়াশোনাটা কাজে লাগবে। বুঝছেন? সো এক একটা মানুষ এই যে এক এক রকম, মিডিয়ার প্রত্যেক রকম প্রত্যেক ডিসিপ্লিনের মানুষকে দরকার। সুতরাং শুধু মিডিয়া থেকে পড়ে আসলেই জার্নালিজম করবেন আপনি, এরকম না ব্যাপারটা। চলেন আলোচনায় ফিরি। ভাইয়া পরের স্লাইডে যাই। সো যারা নন মিডিয়া গ্র্যাজুয়েট তারা কি লিখবেন ওপেনিং স্টেটমেন্টে? ফার্স্ট অফ অল, হাইলাইট ট্রান্সফারেবল স্কিল। বেশ কিছু স্কিল আছে যেগুলো আপনি যেই পজিশনে থাকেন না কেন বেশ কমন কিছু রোল আছে। সে উনি বলছিলেন যে ভাইয়া টিউশনির কথা। সো যিনি স্টুডেন্ট পড়ান তার মূল কাজটা কি? কঠিন একটা জিনিস এই বাচ্চা শিশু এ বুঝে না, একে সহজ করে বুঝিয়ে দেয়া, এই পুরো কাজটাই আসলে কমিউনিকেশন। আপনি একটা কঠিন জিনিস সহজ করে বাচ্চাটাকে বোঝাচ্ছেন, দ্যাটস অ্যান আর্ট অফ কমিউনিকেশন। সো এরকম বেশ কিছু স্কিল আছে, আপনি যেই ডিসিপ্লিনেরই হন না কেন মিডিয়ার জন্য আপনার কাজে লাগবে।
এই স্কিলগুলো বলবেন। আমরা একটু পরে যখন আবার স্কিলগুলো নিয়ে আলাপ করব তখন একটু বেটার জানতে পারবো। লেভারেজ ইওর ইউনিক ব্যাকগ্রাউন্ড, এই যে ডাইভার্সিটি, বৈচিত্র্য, এই কথাটা আপনি ওপেনিং স্টেটমেন্টে মেনশন করবেন। থার্ড, ফোকাস প্যাশন ফর মিডিয়া। আপনি যদি নন মিডিয়া গ্র্যাজুয়েট হন তাহলে বুঝাবেন যে আমি মিডিয়ার প্রতি খুবই প্যাশনেট, এটা সিভিতে লিখবেন। অ্যান্ড থার্ড, যদি আর কোনো রিলেভেন্ট অ্যাক্টিভিটি থাকে, সে কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকে যেটা আপনি হাইলাইট করতে চান। আমরা একটা এক্সাম্পল দেখব, আমি রিকোয়েস্ট করবো আপনারা একটু পড়তে। ভাইয়া পরের স্লাইডে যাই। পড়ে ফেলেন, তারপর বুঝাচ্ছি। চলেন আমরা একসাথে পড়ি। সো কনফিডেন্ট কমিউনিকেটর, এই মানুষটার কোনো এক্সপিরিয়েন্স নাই কিন্তু ওনার কনফিডেন্সে ভরপুর। ছাত্রদের আর কি আছে আসলে যাদের চাকরি বাকরি এক্সপিরিয়েন্স নাই। সো আমরা বলতেছিলাম না, স্টার্ট উইথ আ পাওয়ারফুল ওপেনার। আপনি যদি এক্সপিরিয়েন্সড হতেন তাহলে শুরু দিয়ে এক্সপিরিয়েন্সের কথাই বলতেন আপনি। যেহেতু আপনি এক্সপিরিয়েন্সড না, সো আপনি এরকম কিছু অ্যাট্রাকটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, পাওয়ারফুল। সো কনফিডেন্ট কমিউনিকেটর উইথ আ ব্যাকগ্রাউন্ড ইন পলিটিক্যাল সায়েন্স, এই জায়গাটা অন্য যে কোনো কিছু হইতে পারে, সমাজ বিজ্ঞানও হইতে পারে। কমপ্লিমেন্টেড, ওকে, কমপ্লিমেন্টেড বাই আ স্পেশালাইজড ট্রেনিং, সে নিউজ প্রেজেন্টেশন ফ্রম আ রিনাউন্ড ইনস্টিটিউট। আপনি আপনার শিক্ষার কথাটা বললেন আমি প্রচুর কনফিডেন্স আছে, আপনার ইউনিক ব্যাকগ্রাউন্ডের কথা বললেন, এন্ড দেন বললেন আপনি কিন্তু ট্রেন্ড। ওকে, আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান, দিস ইজ আ গুড স্টার্ট। আই উড সে এই 2 দিনের কর্মশালা ইটস আ গুড স্টার্ট। যদি আসলেও বাসায় যাবেন, চিন্তা করবেন, সার্টিফিকেটটার দিকে একটু তাকাবেন, এবং যদি আসলে মিডিয়াতে কাজ করতে চান, ট্রাই টু গ্যাদার মোর ওয়ার্কশপস, ট্রেনিংস, এই নলেজগুলো দরকার যেগুলো আপনার সিভিকে ভারী করবে। যখন আমরা দেখব, যিনি মিডিয়াতে চাকরি, কিছুক্ষণ আগে শফিক ভাই আসছিলেন, ওনারা যখন দেখবেন যে আপনি প্রচুর ট্রেনিং নিয়েছেন, ওয়ার্কশপ করেছেন, ওনারা আপনাকে তখন নলেজেবল ভাববেন। অলরাইট, সো প্রথম লাইনটা বোঝা গেছে, পরের লাইনে যাই। স্কিলড, এবার আপনি স্কিলের কথা বলবেন। সো স্কিলড এট পাবলিক স্পিকিং, স্টোরি টেলিং উইথ এক্সপিরিয়েন্স ইন স্কাউটিং, ডিবেটিং, হোস্টিং ইভেন্টস। এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলোর কথা বলা হচ্ছে স্কিলের পাশাপাশি, অ্যান্ড ডেলিভারিং প্রেজেন্টেশনস। সো সেকেন্ড লাইনটা অল অ্যাবাউট স্কিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। থার্ড, ড্রিভেন বাই আ প্যাশন ফর মিডিয়া। বলতেছিলাম না যে মিডিয়ার প্রতি প্যাশনের কথা বলবেন আপনি যদি নন মিডিয়া গ্র্যাজুয়েট হন, ইয়া বলছিলাম। সো ড্রিভেন বাই আ প্যাশন ফর মিডিয়া, aiming to bring strong communication skill and a fresh perspective to your reputed channel as a news presenter, as a reporter, as a mobile journalist, ওই পজিশনগুলো আপনারা কাস্টমাইজ করে নেবেন। এই ওপেনিং স্টেটমেন্টটা বুঝি নাই এরকম কে আছে? যেমনটা বলছিলাম যে মেন্টরদের সামনে বুঝি নাই এটা বললে কোনো লজ্জা নাই, এইটা মাথার উপর দিয়ে চলে গেছে। অফকোর্স আপনারা বেশিরভাগই হয়তো জীবনে প্রথমবারের মতো এই ওপেনিং স্টেটমেন্ট ব্যাপারটা দেখেছেন। প্লিজ বলেন। জি, উপস্থাপনার কথাটা মিল করা হচ্ছে। আপনি যদি অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে থাকতেন ওটাকে ইভেন্ট ম্যানেজমেন্টের কথা বলতো। জি, আমাদের কলেজে বিভিন্ন ফাংশন, মানে এখন স্টুডেন্ট লাইফে বিভিন্ন ফাংশন যখন আমরা হোস্ট করি, এটা যে উপস্থাপনা হিসেবে সেটা কি অফকোর্স করবেন। লুক, আপনি একটা স্টুডেন্ট, আপনার এগুলো ছাড়া আর কিছু নাই, কিন্তু ডেফিনেটলি করবেন। এগুলা আপনাকে আর 10টা মানুষ থেকে আলাদা করবে। বিশ্বাস করেন, আপনি যেমন দাঁড়ায় 100 মানুষের সামনে এই যে কথা বলেন না, ইট গিভস ইউ ইউনিক কোয়ালিটিস যেটা আরো 10টা মানুষের নাই। ওকে, ডেফিনেটলি মেনশন করবেন। বলেন। ফাইনাল এক্সামের আগে অথবা পরে আমরা বিভিন্ন টপিক, বিভিন্ন কোর্সে, বিভিন্ন অধ্যায়ের উপরে প্রেজেন্টেশন করতে হয়, এটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আমরা করে থাকি। তো ওই প্রেজেন্টেশনটাকে উল্লেখ করা যাবে কিনা? ওকে, ইউজুয়ালি না, কারণ ধরেন মানে একাডেমিক যে সমস্ত প্রেজেন্টেশন আমাদেরকে দিতে হয়, দ্যাটস পার্ট অফ দ্য রেগুলার কি বলবো একাডেমিক টাস্ক। সো ইউজুয়ালি না, কারণ আপনি একাডেমিক, ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি বা আইবিএ থেকে এমবিএ পড়েছি, সো স্বাভাবিকভাবেই আমার এরকম গ্রুপ অফ ওয়ার্ক করতে হয়েছে এবং কিছু প্রেজেন্টেশন দিতে হয়েছে, এটা আলাদা করে বলার বিষয় না। রাদার আপনি
পড়াশোনার বাইরে যে কাজগুলো করছেন ওগুলোকে আলাদা করে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করবেন। কুল? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাহলে আমরা পরে যাই। বলেন। জি, আচ্ছা, আপনাদের জন্য ব্যাপারটা সহজ, কারণ 4 বছর সে এই মানুষটা মিডিয়া গ্রাজুয়েট না, কথার কথা। সো উনি আসলে পড়েছেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, কথার কথা। আপনি পড়েছেন 4 বছর 5 বছর শুধুই জার্নালিজম নিয়ে। সো ধরেন আপনার টেকনিক্যাল নলেজ বলি, একাডেমিক নলেজ বলি অনেক বেশি হায়ার থাকে। সো আপনি অনেকের চেয়ে এমনি আগায় যান আসলে, বুঝছেন? স্টিল আপনি যখন আসলে এই ওপেনিং স্টেটমেন্টটা লিখবেন, আপনার হয়তো ড্রিভেন বাই আ প্যাশন ফর মিডিয়া এই কথাটা বলতে হবে না, বিকজ ইউ আর অলরেডি আ গ্র্যাজুয়েট। সো আপনি হয়তো ওই যে পাওয়ারফুল ওপেনার স্টার্টই করবেন যে আই এম আ মিডিয়া গ্র্যাজুয়েট, ওই জায়গা থেকে যে আমি একটা মিডিয়া গ্র্যাজুয়েট যে এতদিন ধরে মিডিয়া নিয়ে পড়াশোনা করেছি, পাশাপাশি আমি এই 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 স্কিলগুলো অর্জন করেছি এবং এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো করেছি। সো আই এম দ্য বেস্ট পারসন টু পিক, এরকম করে। মজার একটা ব্যাপার কি, একটু পেছনে যান, এই পুরো লেখাটা আমি লিখি নাই, এটা লিখছে চ্যাট জিপিটি, এআই। ইন্টারেস্টিং না? আপনারা চ্যাট জিপিটি চিনেন না এরকম কেউ আছেন? ধরেন আমি নাম শুনি নাই, দেখি নাই, বুঝি না, কখনো ইউজ করিনি, এরকম কেউ আছেন? পড়াশোনার জন্য ব্যবহার করেন না? সিভিটাও চ্যাট জিপিটি বানা দেওয়া সম্ভব। ইস্যুটা হলো প্রম্পট দেওয়াটা। আপনি অ্যাকিউরেট প্রম্পট ওকে দিতে পারছেন কিনা, বুঝাতে পারছেন কিনা আমি এক্স্যাক্টলি এটা চাই। বাংলাদেশে ওই যে ডিজাইনার যারা ডিজাইন করেন, তো গ্রাফিক্স ডিজাইনার ভালো কথা বলছে, এআই যখন আসলো তো অনেকেই বলা শুরু করছে যে এই গ্রাফিক্স ডিজাইনারদের ভাত শেষ, এদের চাকরি টাকরি শেষ। তো গ্রাফিক্স ডিজাইনাররা আবার লেখা শুরু করছে যে আমাদের ভাত শেষ হয় নাই, কারণ এই দেশে কেউ স্পেসিফিক্যালি ওই প্রম্পটটা দিতে পারে না, মানে কি চায় এটাই বলতে পারে না। ঘুরায় পেঁচায় বলে কিছু একটা বানানি আসো, ও একটা বানায়, তারপর বলে না এটা হইতেছে না, জমতেছে না, এটাই ফিডব্যাক, স্পেসিফিক কোনো ফিডব্যাক না, এটা জমতেছে না। সো ও তখন আরেকটা নিয়ে আসে। এই যে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা অনেক উন্নত দেশে লাগে না, আমাদের এই সমস্যাটা আছে। সো চ্যাট জিপিটি আমরা ব্যবহার করছি, ওয়ান্ডারফুল, কিন্তু ওকে ঠিক মতো বুঝাইতে হবে যে দেখো আমি এই রোলের জন্য যাচ্ছি, আমি এইটা অর্জন করতে চাই, আমি অমুক জায়গায় সিভি দিচ্ছি, আমার কোয়ালিটি হচ্ছে এইটা, তুমি আমাকে এখন একটা ওপেনিং স্টেটমেন্ট লিখে দাও। ক্লিয়ার? ওকে, আগাই, আমাদের সময় কিন্তু গড়াচ্ছে। সেকেন্ড, কোর কম্পিটেন্সি, স্কিল। পরের স্লাইডে যাই ভাইয়া। সো মিডিয়ার জন্য আপনি যদি মিডিয়াতে কাজ করতে চান তাহলে কিছু স্পেসিফিক কোয়ালিটি দরকার আছে। এই স্পেসিফিক কোয়ালিটিগুলো আপনারা মেনশন করবেন এবং চেষ্টা করবেন নিজের মধ্যে অর্জন করার জন্য। গ্রেট। সো স্টোরি টেলিং, কোয়ালিটি নাম্বার 1। যেটা বুঝবেন এটা বললেন, ওটা আমি একটু এক্সপ্লেন করে যাব। টিম ওয়ার্ক, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং, পাবলিক স্পিকিং, কন্টেন্ট রাইটিং মানে লেখালেখি, লিডারশিপ, নেতৃত্ব গুণ। আমি কি আরো 5টা লোককে চালাতে পারি? আমি কি আরো 10টা লোককে চালাতে পারি? কিভাবে বুঝে যাবে? যখন ধরেন আপনি কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট বা সেক্রেটারি বা গুরুত্বপূর্ণ একটা পদে আছেন, বুঝে যাবে যে আপনার হয়ে আরো 50টা ছেলে বা 50টা মেয়ে আপনার কথা শুনে, রাইট? ফাইনালি টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সটেম্পোরারি স্পিচ। এক্সটেম্পোরারি স্পিচ মানে কি? উপস্থিত বক্তৃতা। লুক, আপনাকে এটা জানতে হবে যদি আপনি খুব ভালো মিডিয়া ম্যান হইতে চান, মিডিয়া পার্সোনালিটি হইতে চান। একটা জায়গায় দাঁড় করাই দিলে যে ভাই র্যান্ডম একটা টপিক দিবে, ওটা নিয়ে 10 মিনিট কথা বলতে হবে, 5 মিনিট ওটা নিয়ে কথা বলতে হবে। বুঝতে পারছেন? এই কোয়ালিটিগুলো দরকার। আমরা আগাই। এটা কোয়ালিটি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্কিল নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? নো? গ্রেট। এক্সপেরিয়েন্স, আমরা এক্সপেরিয়েন্স নিয়ে যথেষ্ট কথা বলেছি, খালি একটু স্টাইল অফ রাইটিংটা দেখাই, তাহলে বোঝা যাবে। ভাইয়া পরে যাই। থ্যাংক ইউ। এক্সপেরিয়েন্স, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং ট্রেনিং আমরা যখন লিখব তখন কিভাবে লিখব? দেখেন, সবার উপরে আমরা প্রতিষ্ঠানের নামটা দিব। কোন কোম্পানিতে আপনি চাকরি করেছেন, কোন কোম্পানি বা প্রতিষ্ঠানের হয়ে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করেছেন, অথবা কোন প্রতিষ্ঠান থেকে আপনি ট্রেনিং নিয়েছেন। ক্লিয়ার? সবার উপরে প্রতিষ্ঠানের নাম, তারপর আপনার রোলটা কি ছিল,
আপনি যদি চাকরি করে থাকেন বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করে থাকেন, আপনার রোল কি? আপনি কি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, আপনি কি শুধুই ভলান্টিয়ার, নাকি কি আপনার রোলটা লিখবেন এবং কবে থেকে কবে পর্যন্ত আপনি সেই রোলটা করেছেন সেটা মেনশন করবেন। সো প্রতিষ্ঠানের নাম, রোল এবং টাইম, কবে থেকে কবে। ইজ দ্যাট ক্লিয়ার? পারলে পরে আর একটু ইলাবোরেট করে বলবেন আপনি ওই রোলে কি কাজ করতেন এবং কি কি অর্জন করেছেন। এটা যদি দেন তাহলে আরো ভালো। এটা বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পারিনি? গ্রেট, আগাই। সো আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে কথা বললাম। এডুকেশন, লাস্ট টু। এডুকেশন নিয়ে আর খুব একটা আলাপ করতে চাই না, শেষের দুটো এডুকেশন দিয়েন। রেফারেন্স, মোটামুটি দুটা রেফারেন্স দিলেই হয়। আগাই। ওকে, এডুকেশন। আচ্ছা, এডুকেশন একটা কথা, সেটা হচ্ছে আমরা যারা মিডিয়াতে কাজ করতে চাই, রেজাল্ট দিব কি দিব না? এটার উত্তর কি? দিতে হবে। বাকিদের কি মনে হয়? আননেসেসারি। কি মনে হয়, রেজাল্ট কি মেনশন করা উচিত নাকি উচিত না? অপ্রয়োজনীয় হইলে দেওয়া উচিত। শুনেন, থাম্ব রুল, রেজাল্ট ভালো হইলে দিবেন, খারাপ হইলে দিবেন না। মানে লুক, আপনার রেজাল্ট কি? সরি, এটা তো বাই নাও আপনার জানার কথা। 3 এর উপরে হলে ধরেন ভালো, 3 এর নিচে হইলে আসলে দেখেন সমাজে বলার মতো রেজাল্ট হলে দিবেন, ব্যাপারটা এইভাবে যাই। লুক, মিডিয়াতে আপনার রেজাল্ট কি এটা একদমই ম্যাটার করে না। স্টিল আপনি ভালো ছাত্র হলে বা ভালো ছাত্রী হলে অবশ্যই বলেন, আর না হইলে চেপে যান। ঠিক আছে? ওকে, আগাই। রেফারেন্স। সো রিগার্ডিং রেফারেন্স, যার রেফারেন্স দিচ্ছেন তার নাম দিবেন, তিনি কেন ইম্পর্টেন্ট সেই কথাটা লিখবেন, তার পজিশন লিখবেন, তার ফোন নাম্বার লিখবেন, পারলে ইমেল আইডিটা দিবেন। আগাই, পরটা যাই প্লিজ ভাইয়া। জি, আমি এটা মনে করি না। ধরেন আমি সময় টিভিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি বা সিভি দিচ্ছি, আমি যমুনা টিভির কোন একজন ভদ্রলোকের নাম ফোন নাম্বার দিলাম রেফারেন্স হিসেবে। এটা আপনার উপকারে আসতেও পারে, অপকারেও আসতে পারে। কারণ ধরেন আমি সময় টিভিতে চাকরি করি, যার কাছে ইন্টারভিউটা দিচ্ছি উনি যমুনা টিভির কাউকে পছন্দ করেন না, তখন একটু ঝামেলা না? কারণ প্রফেশনাল একটা ঝামেলা তো আছেই। রেফারেন্স দিয়ে আপনি কিছুতে আগাবেন না আনলেস আপনার মামা খালা কেউ আছে, মানে বাংলাদেশের যে কালচারটা। সো শুধু শুধু ধরেন আপনার ওই করার দরকার নাই, মিডিয়ার হইতে হবে জোর করে, এরকম দরকার নেই। আসলে রেফারেন্স দিয়ে আলাদা করে কিছু হয় না। ওকে, অলরাইট। আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে মোটামুটি ক্লাসটা শেষ করতে চাই। কয়টা যাই ভাইয়া? ওকে, আমি এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে দিয়ে দিব। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিচ মি আউট থ্রু লিঙ্কডইন। ওকে, আমার তো একটা বিশাল নাম, এটা লিখলেই দেখবেন যে আমাকে পেয়ে গেছেন। ওকে, সিভির লেংথ, সিভির লেংথ কয় পাতা হওয়া উচিত বলেন? কমপক্ষে 2 পাতা। ওকে, হ্যাঁ হ্যাঁ, বেশি হইলে 2 পাতা। ওকে, আর লুক, সিভির লেংথ কয় পাতা হওয়া উচিত এটা কোনো স্ট্যান্ডার্ডাইজড কথাবার্তা নাই। কিন্তু বিষয়টা হলো, এমন অনেক মানুষ আছেন না যাদের সিভি 30 পাতা 40 পাতা আমরা শুনেছি, রাইট? হয়তো একদম খুব ওই ডিটেইল ইনফরমেশন না দিলেও ওনাদের 30 পাতা হয়ে যায়। আপনাদের জন্য খুব জোর করে সেকেন্ড পাতায় যাওয়ার দরকার মনে করি না। যদি লেখার মতো অনেক কিছু থাকে তাহলে দিয়েন অবশ্যই, কিন্তু ইনভ্যালুয়েবল কোনো আলাপ, মানে ধরেন যেটা ইনভ্যালুয়েবল, সরি আমি ভুল শব্দ বললাম, ভ্যালুলেস কোনো জিনিস ইনফরমেশন দিয়ে সিভিটাকে বড় করার দরকার নাই। আধুনিক সিভি যারা আপনারা আসলে এই অনার্স মাস্টার্সে পড়েন, 1 পাতাতেই লেখা সম্ভব। খুবই সুন্দর সুন্দর কিছু ফরম্যাট পাওয়া যায় এখন। অলরাইট, ওকে, মেক ইট জব স্পেসিফিক। এর মানে হচ্ছে যে আপনাদেরকে বারবার এডিট করতে হবে। মিডিয়ায় অ্যাপ্লাই করলে একরকম, ব্যাংকে অ্যাপ্লাই করলে আরেক রকম, স্পেশালি ওপেনিং স্টেটমেন্টটা চেঞ্জ করতে হবে, কারণ স্কিল সেটটা তো ডিফারেন্ট, সো ওভাবে লিখতে হয়। দেন একটা মেথডের কথা বলা হচ্ছে, লাস্ট ইন ফার্স্ট আউট, ইটস অ্যাকাউন্টিং মেথড বেসিক্যালি। কারেক্ট। সহজ করে বলি, জীবনে যেটা সবার শেষে ঘটেছে সেটা সবার উপরে দিব।
মানে সবার শেষে যদি আমি মাস্টার্স পাস করি তাহলে ওটা দিব সবার উপরে, তারপরে দিব অনার্স। ধরেন আমার 3টা অভিজ্ঞতা আছে, 3টা অভিজ্ঞতার মধ্যে যেটা সবার শেষের সেটা সবার উপরে থাকবে, এটাই হলো কথা। ক্লিয়ার? ওকে, রেফারেন্সকে জানাবেন, এটা বলেছি। সেল ইয়োর সেলফ, নট ইয়োর ফ্যামিলি মেম্বার্স। লুক, আমরা এখনো যে ভুলটা করি, আপনাদের অনেকের সিভিতে পাওয়া যাবে আপনার বাবার নাম কি, আপনি ম্যারিড কি ম্যারিড না, আপনার উচ্চতা কত, ওজন দেয়, এরকমও দেখছি আমি, ওজন লিখেছে সিভির মধ্যে। এই ধরনের পার্সোনাল ইনফরমেশন প্লিজ দিবেন না। মানে আপনি আপনার বাবার নাম কি, এটা দিয়ে আমি কি করবো ভাই? আপনি ম্যারিড কি ম্যারিড এটা দিয়ে আমার তো ডিসিশন, আমার ডিসিশন নেওয়ার কি আছে এটা দিয়ে? সো ভেরি পার্সোনাল যে ইনফরমেশন, প্লিজ এগুলো সিভিতে দিবেন না। ক্লিয়ার? বুঝছেন? গুড। দেন ডোন্ট কপি ব্লাইন্ডলি। কপি করেন, কোনো অসুবিধা নেই, একজন আরেকজনের কাছ থেকে ইন্সপিরেশন নেন, কিন্তু পড়েন, নাহলে দেখা যাবে যে একই মানে এমন কিছু একটা লিখে ফেলছেন যেটা আপনি না। এটা দেন নো গ্রামার এন্ড স্পেলিং মিস্টেক্স। এক পাতার একটা ইংলিশ লিখতে আমরা পারবো না, এটা একটা হতাশাজনক ব্যাপার, তাই না? বানান ভুল হয়ে যায় আমাদের সিভিতে, এটা যেন না হয়। দেখেন এখন এআই এর যুগ, নানান রকম অ্যাপ্লিকেশন আছে, খালি ওকে বললেই হয় যে আমার একটু স্পেলিং আর গ্রামারটা চেক করে দাও, ও সুন্দর করে আপনাকে চেক করে দেবে। ইট উইল টেক 2 to 3 সেকেন্ডস। ইয়া, ওকে। চ্যাটজিপিটি ইজ আ ফ্রেন্ড, এটা নিয়ে আমরা কথা বলেছি। আর যখন সিভি পাঠাচ্ছেন তখন পিডিএফ ফরম্যাট করে পাঠাবেন, ওয়ার্ড ফাইলে না। ওয়াই? কারণ ওয়ার্ড ফাইলে দিলে ফরম্যাট ভেঙে যায়। ঠিক আছে? ওকে, একদম ফাইনাল পয়েন্টে যাই, তারপরে যাই ইমেইল। ইমেইলে করার কিছু ভদ্রতা আছে, কিছু এটিকেট আছে, যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। আমরা সিম্পলি কাউকে যখন ইমেইলটা করি, ধরেন আপনি সে যমুনা টেলিভিশনে ইমেইল করে আপনার সিভিটা দিবেন, এটার কিছু স্পেসিফিক ভদ্রতা আছে। সিম্পলি অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন না। কি কি করব আমরা একটু খেয়াল করি। সো সিভি অ্যাটাচ করব, টু সেই মানুষটার ইমেল আইডি লিখবো যাকে লিখছি, একটা সাবজেক্ট দিব, আমি কেন তাকে ইমেলটা করছি, অ্যাপ্লিকেশন ফর নিউজ প্রেজেন্টার পজিশন, ফর মোবাইল জার্নালিস্ট পজিশন, ফর রিপোর্টার পজিশন, কিসের জন্য অ্যাপ্লাই করছেন। অ্যান্ড দেন ডিআর, নাম জানলে ভালো, না হলে হায়ারিং ম্যানেজার। তারপরে কিছু ভদ্রতা সূচক কথা, যেগুলো এই স্যাম্পলটা আছে, আপনারা নিশ্চয়ই পড়ে নেবেন। ইমেল বডিতে এই বাকি আলাপগুলো নিজের সম্পর্কে সুন্দর করে উপস্থাপন করে তারপরে সেন্ড বাটনে ক্লিক করবেন। ক্লিয়ার? ওকে, সো উইথ দ্যাট আমি আমার ক্লাসটা শেষ করতে চাই। এই প্রেজেন্টেশনটা আমি শামীম ভাইকে দিয়ে দিবনি, সো দ্যাট আপনাদের কাছে পর্যন্ত পৌঁছায় যায়। ভেরি গুড লাক, হোপফুলি কোনো একদিন মিডিয়াতে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ইয়া, আর যদি কোনো প্রশ্ন থাকে, যদি মনে হয় আমার সাথে পরামর্শ করার দরকার আছে, প্লিজ ফিল ফ্রি। আমি লিঙ্কডইনে অ্যাভেলেবল আছি, আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ, এটা লিখলে আপনারা পেয়ে যাবেন আমাকে। খুব ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।